আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমেরিকা এবং ইরানের যুদ্ধ এখন রীতিমতো বুমেরাং হয়ে পড়েছে। আমেরিকাতে রীতিমতো ত্রাহি ত্রাহি অবস্থা তৈরি হয়ে গেছে। বিশ্ব জনমত ট্রাম্পের বিরুদ্ধে এবং আমেরিকার জনগণ রীতিমতো ফুঁসে উঠেছে। ক্ষমতা নেয়ার পর থেকে সে যে সকল পাগলামি করছে, যে সকল সিদ্ধান্ত নিচ্ছে, যার ফলে আমেরিকার জনগণ রীতিমতো অতিষ্ঠ। এই যে বিভিন্ন দেশে ট্যাক্স বসিয়ে তিনি বিশ্বকে অশান্ত করতে গিয়ে আমেরিকান জনগণের উপর যে জুলুম তিনি শুরু করেছেন, তার ফলে আমেরিকার যে অর্থনীতি রীতিমতো ভেঙে পড়েছে। এখানে সরকার ট্যাক্স গ্রহণ করছে, বোঝার চেষ্টা করুন। যেমন ধরুন, বাংলাদেশ থেকে যে গার্মেন্টসে যাচ্ছে সেগুলোর উপর ট্যাক্স ছিল 15%। এখন এই 15% ট্যাক্সকে তারা এটিকে যখন 36% করলো প্রথমে, তারপর এটাকে নামিয়ে 20% করলো। এখন এই যে 20% ট্যাক্স কারা দিচ্ছে? আমেরিকার জনগণ দিচ্ছে। আমাদেরকে ক্ষতি করতে গিয়ে মূলত তারা আমেরিকার জনগণের উপর ট্যাক্স বসাচ্ছে, আর সেই ট্যাক্স দিয়ে সে সরকারের যে রাজস্ব খাত, সরকারের যে দেনা, এগুলো তারা পরিশোধ করছে এবং রাজস্ব খাতের সমন্বয় করছে। এর ফলে কি হলো? আমেরিকার জনগণ তো খুশি হওয়ার কথা না। ধরুন বাংলাদেশে, এখন বাংলাদেশে আমরা চায়না থেকে সস্তায় মালামাল আনি, বিভিন্ন পণ্য সামগ্রী আনি, বা জাপান থেকে আমরা গাড়ি আনি, ভারত থেকে আমরা তুলা আনি, চাল ডাল আটা ময়দা আনি। এখন আমাদের সরকার ভারতের সাথে জিদ করে ভারতীয় পণ্যের উপরে অ্যান্টি ডাম্পিং করে এখন যে শুল্ক আছে সেটাকে দ্বিগুণ করে দিল। ফলে কি হলো? ভারত থেকে চাল ডাল আটা ময়দা যা কিছু আসছে এগুলোর দাম দ্বিগুণ হয়ে যাবে। যারা আমদানি করক তাদেরকে বেশি ট্যাক্স দিতে হবে, আর যারা ক্রেতা তাদেরকে পকেট খালি করে সেই মালামালগুলো কিনতে হবে। আমাদের যারা অভাবী লোকজন, তারা আগে যেখানে 1 কেজি খেত, তারা পরবর্তীতে আধা কেজি খাবে। ফলে পুরো বাংলাদেশে যে একটা ত্রাহি ত্রাহি অবস্থা তৈরি হয়ে যাবে। ঠিক একই অবস্থা কিন্তু আমেরিকাতে এখন ঘটছে। ফলে বিশ্বকে শাস্তি দিতে গিয়ে মূলত আমেরিকান জনগণকে সে অস্থির করে ফেলছে। সরকারি কর্মকর্তা বা যারা ট্রেজারি ডিপার্টমেন্টে রয়েছে, রাজস্ব বিভাগে রয়েছে, ব্যাংকিংয়ের সাথে যারা আছে, কাস্টমসের সাথে যারা আছে, তারা হয়তো খুশি, ধনীরা খুশি, কিন্তু সাধারণ যারা আমজনতা তারা কিন্তু ট্রাম্পের উপর রীতিমতো বিক্ষুব্ধ এই ক্ষমতা আসার পর থেকে ট্যাক্সের বিভিন্ন ঘটনা নিয়ে। অন্যদিকে সে এই যে ট্যাক্স নিয়ে যে সকল পাগলামি করেছে, সেই পাগলামির মধ্যে সে ইংল্যান্ডের মতো দেশ, ফ্রান্সের মতো দেশ, নেদারল্যান্ডের মতো দেশ, তাদের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু, তাদেরকেও শত্রু বানিয়ে ফেলেছে। তারপর ভারতের মতো দেশ, নরেন্দ্র মোদীর মতো তার পরীক্ষিত বন্ধু, এমনকি রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার যে ব্যক্তিগত বন্ধুত্ব ছিল, এমনকি কিমের সঙ্গে, উত্তর কোরিয়ার কিমের সঙ্গে গতবার তার যে বন্ধুত্ব ছিল, তারপর সৌদি বাদশাহ ছেলে মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তার বন্ধুত্ব ছিল, সবগুলো এসে বুমেরাং হয়ে পড়েছে এই সময়টাতে। ফলে সারা দুনিয়াতে ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে বন্ধুহীন। যখন একটা মানুষ বন্ধুহীন হয়ে যায়, নিষ্ঠুর হয়ে যায়, সে যখন একটি মানুষ সঙ্গী হারা হয়ে পড়ে, কোনো মানুষ তাকে পছন্দ করে না, চারিদিকে যত সব দীর্ঘশ্বাস, হাত পিত্তাস, অভিশাপ যখন কোনো মানুষের উপর পড়ে, সঙ্গে সঙ্গে সেই মানুষের মধ্যে প্রকৃতিগতভাবে একটা হতাশা চলে আসে এবং হতাশা থেকে মানুষ রাগ হয়ে যায়, ক্রোধ দেখায়, আজে বাজে কথাবার্তা বলে, এবং ঠিক সেই কাজগুলিই এখন ডোনাল্ড ট্রাম্প গত 6-7 মাস যাবৎ করেছে। হঠাৎ করে কথা নাই বার্তা নাই তার শখ হলো নোবেল পুরস্কারটা পেতেই হবে। তো যখন সে নোবেল পুরস্কার পেল না, তখন সে রাগ হয়ে গেল এবং সে বলল যে পৃথিবীতে এতগুলো যুদ্ধ বন্ধ করলাম। মূলত আসলে সেই যুদ্ধগুলো শুরু করেছিল সে, পিছনে পিন দিয়ে যুদ্ধগুলো শুরু করে আবার সেই যুদ্ধগুলো সে বন্ধ করেছে। প্রথম দফা ইরানের সাথে ইসরায়েলের সাথে যে যুদ্ধ হলো 12 দিন, সেই যুদ্ধ সে বন্ধ করে দিল জোরাজুরি করে। পাকিস্তানের সাথে যে যুদ্ধ হলো ভারতের, সেই যুদ্ধ সে বন্ধ করে দিল। বন্ধ করে দিয়ে সে বললো যে আমাকে এখন নোবেল পুরস্কার দাও। আর সেই নোবেল পুরস্কার যখন তাকে দেওয়া হলো না, শান্তি পুরস্কার দেওয়া হলো না, সে এতটা রাগ হয়ে গেল, নোবেল কমিটিকে রীতিমতো গালাগাল, অকথ্য ভাষায়, অশ্রাব্য ভাষায় সে গালাগাল দেওয়া শুরু করলো। এবং সে বলল, যেহেতু আমি শান্তির জন্য এত কাজ করলাম, তোমরা আমাকে পুরস্কার যখন দাওনি, এখন থেকে আমি আর শান্তির জন্য কাজ করব না। যেই কথা সেই কাজ। দেনানদেন সে ভেনেজুয়েলাতে অপারেশন পরিচালনা করলো, করে সেখান থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং তার স্ত্রী এই দুজনকে বন্দি করে নিয়ে আসলো। কি অভিযোগ? তারা মাদক চোরাচালানি করে এবং ভেনেজুয়েলাকে তারা মাদকের ট্রায়াঙ্গেল রুট হিসেবে ব্যবহার করে সেই মাদক তারা আমেরিকাতে রপ্তানি করে এবং স্বামী স্ত্রী দুজন এই মাদক ব্যবসা করে। এর চেয়ে হাস্যকর
মানে এর চেয়ে জঘন্য, মানে রাষ্ট্র ক্ষমতায় থেকে বাংলাদেশের মতো একটা ছোট রাষ্ট্র বা ভুটানের মতো একটা ছোট রাষ্ট্র, এ দেশের প্রেসিডেন্ট এবং তার স্ত্রী মাদক ব্যবসার সাথে জড়িত হবে, এটাও কল্পনা করা যায় না। তো সেখানে পৃথিবীর বৃহত্তম যাদের অয়েল রিজার্ভ রয়েছে এবং ভেনেজুয়েলা একটি উন্নত রাষ্ট্র, ঠিক তারা সেই অবস্থায় সেই রাষ্ট্রের যিনি প্রধান, তিনি মাদক ব্যবসা করবেন, গডফাদার, তারপর শেষে তিনি সেই মাদক আবার পাচার করবেন, মানে এই কথাগুলো একটা পাগলও বলে না। এখন সেই মানে মাদুরোকে এনে তারা যখন বিচার করার চেষ্টা করছে আমেরিকাতে, এখন আমেরিকার যে জুডিশিয়ারি, তারা তার বাংলাদেশের জুডিশিয়ারির মতো নয়, তারা যাকে বলে পাকিস্তানের জুডিশিয়ারির মতো নয়, তারা আমেরিকান জুডিশিয়ারি। এখন তারা বলছে ঠিক আছে, ভালো কথা, মাদুরো যে ড্রাগ ট্রাফিকিং করছে তার প্রমাণ দাও। এখন তো ডোনাল্ড ট্রাম্প সরকার সে প্রমাণ দিতে পারছে না, ফলে মাদুরো সম্ভবত সেখান থেকে মুক্তি পেতে যাচ্ছে। এরপরে সে করলো কি, এই ঘটনার পরে তার রাগ বেড়ে গেল। সে বলল যে আমি অনেক কিছু পারি। এখন সে ভয় দেখাচ্ছে যে পৃথিবীর অনেক দেশ থেকে সেইভাবে লোকজনকে ধরে নিয়ে যাবে, তার কথা না শুনলে ধরে নিয়ে যাবে। এবং এই কারণে আমাদের ইউনূস সাহেব এত ভয় পেল যে তার মানে নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসের 12 তারিখে, এর মধ্যে সে 9 তারিখে ডোনাল্ড ট্রাম্পের ভয়ে সে তাদের সাথে একটা চুক্তি স্বাক্ষর করলো। আর এখন যেটা দেখা যাচ্ছে যে সেই চুক্তি যে স্বাক্ষর হয়েছে, সে আবার ভয়ের চোটেই চুক্তির ব্যাপারে বিএনপির সাথে কথা বলেছে, জামাতের সাথে কথা বলেছে। বিএনপি এবং জামাতের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাও বলেছে যে মামা করো, কোনো অসুবিধা নাই, আমরা আছি তোমার সঙ্গে। এর কারণ হলো যদি ডোনাল্ড ট্রাম্প ধরে নিয়ে যায় মাদুরোর মতো, এই ভয়ে মানে বাংলাদেশের যা আছে ও যত কিছু চেয়েছে সব দিয়ে দিয়েছে। এখন বাংলাদেশের যে সকল গবেষণা প্রতিষ্ঠান রয়েছে তারা গবেষণা করে বের করেছে যে চুক্তিটা হয়েছে, চুক্তির মধ্যে দুটো আছে, একটা হলো ক্লোজার, একটা হলো নন মানে মানে নন ডিসক্লোজার, মানে অপ্রকাশিত যে চুক্তি, সেটা তো আমরা জানি না। কিন্তু যে চুক্তিটা আমরা দেখতে পাচ্ছি সেই চুক্তির ফলে বছরে প্রায় 1100 কোটি টাকা আমাদের লস হবে। আমেরিকার সঙ্গে এই চুক্তি করার জন্য আমাদের বছরে 1100 কোটি টাকা লস হবে। তো এই কাজগুলো সে করিয়ে নিয়েছে মূলত ওই যে ভয় দেখিয়ে। তো একবার যখন আপনি দেখবেন যে মানুষের ঠাট্টা করার, খোঁচা দেওয়ার, ভয় দেখানোর অভ্যাস হয়, সে দেখাতে থাকে। এরপর সে ডেনমার্কে ভয় দেখালো যে ডেনমার্কের যে ভূখণ্ড গ্রিনল্যান্ড, সে সেটা কিনে নেবে, সে সেটা দখল করে নেবে। আর যদি সে মানে ডেনমার্ক সেটা তাকে স্বেচ্ছায় না দেয়, তাহলে সে শক্তি প্রয়োগ করবে। এটি নিয়ে পুরো ইউরোপে তোলপাড় তৈরি হলো এবং ইউরোপে একটা যুদ্ধ উন্মাদনা যখন চলছে, ঠিক সেই সময়টাতে কথা নাই বার্তা নাই, হঠাৎ করে সে ইরান আক্রমণ করে বসলো। এখন ইরান আক্রমণ করতে গিয়ে তার এই যে এইবার দ্বিতীয়বার ক্ষমতা আসার পরে তার যত রকম পাগলামি, সমস্ত পাগলামির প্রকৃতিগত যে দাঁত ভাঙা জবাব, এটা সম্ভবত সে পেতে যাচ্ছে। যে ইরানের রেজিম চেঞ্জের জন্য সে ক্ষমতা হারানোর ঝুঁকিতে ট্রাম্প, ঘটতে পারে আরো বড় কোনো দুর্ঘটনা। আমেরিকান যে গণমাধ্যম বলছে যে এই যুদ্ধের পরে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আমেরিকান যারা জনগণ তারা রাস্তায় নামবে, তার বিরুদ্ধে একটি অনাহত যুদ্ধ চাপিয়ে দেওয়ার জন্য তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আসতে পারে কংগ্রেসে এবং সিনেটে, তার বিরুদ্ধে প্রস্তাবনা পাশ হতে পারে। এমনকি যদি সে বিক্ষুব্ধ আমেরিকানদের হাতে নিহত হয়, জন এফ কেনেডির মতো, কিংবা সেই আব্রাহাম লিঙ্কনের মতো আততায়ীর হাতে নিহত হয়, তবু আমরা কিন্তু আশ্চর্য হব না। তো ফলে কি হলো যে আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প এই সময়টিতে একটা বদনজির যে তৈরি করেছে, সেই বদনজিরের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা বিশ্বকে আর অনেক দিন পর্যন্ত ভোগাবে বলেই মনে করছি। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।